তুমি কি কখনো ভেবেছ যে একটা মাছ কিভাবে কূটনীতির কেন্দ্রে এসে দাঁড়াতে পারে? বঙ্গের রঙিন জগতে ইলিশ মাছ শুধু একটা খাবার নয়, এটা একটা সাংস্কৃতিক প্রতীক, রাঁধুনিদের সুপারস্টার, আর অবিশ্বাস্যভাবে আন্তর্জাতিক সম্পর্কের একটা আলাপচারিতার টুকরোও বটে। সম্প্রতি যখন দুর্গাপূজা আসছে, কলকাতার বাজারে ইলিশের ঘাটতি নিয়ে বেশ কিছু আলোচনা শুরু হয়েছে। অনেকের মনেই উদ্বেগ আর উত্তেজনা। প্রিয় এই মাছ, যা তার অসাধারণ স্বাদ আর নরম টেক্সচারের জন্য বিখ্যাত, হঠাৎ করে যেন বাজার থেকে উধাও হয়ে গেছে, এমন মনে হচ্ছে যেন ম্যাজিকের মতো এক নিমেষে গায়েব হয়ে গেছে। সমস্যার সূত্রপাত বাংলাদেশ থেকে, যারা বিশ্বের সবচেয়ে বড় ইলিশ উৎপাদক। প্রতিবছর তারা হাজার হাজার টন ইলিশ ভারতে রপ্তানি করে, বিশেষ করে উৎসবের সময়। কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন আর সরকার বদলের কারণে বাংলাদেশ তাদের ইলিশ রপ্তানির নীতিতে কড়া নিয়ম জারি করল। ভাবো, যেন একদম যখন সবাই খেতে চাচ্ছে, বেকার হঠাৎ তার বিখ্যাত পেস্ট্রি বিক্রি বন্ধ করে দিল। বাঙালিদের জন্য এটা এমনই ছিল যেন তাদের প্রিয় বর্ষার বৃষ্টিও বাতিল করে দেওয়া হয়েছে। ইলিশের একটা আলাদা জায়গা আছে বাঙালি সংস্কৃতিতে, যেমন অ্যাপল পাই আমেরিকানদের ঘরে ঘরে জনপ্রিয়। এটা শুধু একটা খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে স্মৃতি, আচার আর পারিবারিক মেলবন্ধন। ভাবো, একদিন বৃষ্টি পড়ছে আর চারপাশে ইলিশের তরকারির গন্ধ ভেসে আসছে, আর সেই সঙ্গে চলছে গল্পগুজব আর হাসি ঠাট্টা। এটাই বাঙালির জন্য ইলিশের আসল রূপ। এই কাঁটাযুক্ত তেলেভাজা মাছটা পূর্ব আর পশ্চিম বাংলার মধ্যে ঐক্যের প্রতীক, যা সব আঞ্চলিক বিভেদ মুছে দেয়া। ইলিশ যেভাবেই রাধা হোক, সর্ষের সাথে ভাপে বা মুচমুচে করে ভেজে সবাইকে টেবিলে টেনে আনে। কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি পুরো ব্যাপারটা জটিল করে তুলেছিল। বাংলাদেশের আগের সরকার শেখ হাসিনার নেতৃত্বে প্রায়শই ইলিশকে মাছ কূটনীতি হিসেবে ব্যবহার করত। তিনি ইলিশ পাঠিয়ে ভারতের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করতেন। কিন্তু নতুন প্রশাসনের সঙ্গে সেই কৌশলটা আর কার্যকর হল না। সম্পর্কের ভাষা বন্ধুত্ব থেকে কঠোরতার দিকে মোড় নিল, আর স্পষ্ট করে জানিয়ে দিল, এবার ইলিশ বাংলাদেশেই থাকছে, যা দুর্গাপূজার আগে বাঙালিদের মনে এক ধরনের হতাশা সৃষ্টি করল। যতই পূজার দিন কাছে আসছে, মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়াতে শুরু করল, যারা ইলিশকে তাদের উৎসবের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। যেমন থ্যাঙ্কসগিভিংয়ে টার্কি না থাকলে উৎসবটা অসম্পূর্ণ লাগে, ঠিক তেমনি দুর্গাপূজা ইলিশ ছাড়া ভাবাই অসম্ভব। কেউ কেউ যে অল্প ইলিশ পাওয়া যাচ্ছিল, সেটা মজুত করতে শুরু করল, যেমন তুষার ঝড়ের সময় মানুষ সুপারমার্কেটে খাবার মজুত করে। দাম এত বেড়ে গেল যেন মাছটা সোনা দিয়ে মোড়ানো। তখনই ঘটল নাটকীয় এক মোড়। পূজার মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ হঠাৎ করে ঘোষণা করল যে তারা ৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানি করবে। এটা এমনই ছিল যেন এক কৃপণ রাঁধুনি হঠাৎ করেই তার গোপন রেসিপি সবার সঙ্গে ভাগ করে নিতে রাজি হল। বাঙালিদের মধ্যে যেন আনন্দের ঢেউ বয়ে গেল, ঠিক যেন অনেক দিন পর এক হারিয়ে যাওয়া আত্মীয় বাড়ি ফিরেছে। সবাই হাফ ছেড়ে বাঁচল, পূজার সময় ইলিশ আবারও তাদের থালায় ফিরে আসবে। এটা যেন মনে করিয়ে দিল, সাংস্কৃতিক সম্পর্ক সব সময় কূটনৈতিক টানাপোড়েনের উপরে থাকে। এই পুরো ঘটনায় একটা মজার দিকও আছে। যেন ইলিশ মাছের নিজস্ব একটা সামাজিক জীবন আছে, যা কূটনৈতিক পথে চলতে চলতে রাজনীতির জালে ধরা পড়তে চায় না। কল্পনা করো, মাছটা নিজের সঙ্গে একটা ব্রিফকেস নিয়ে বাংলাদেশ আর ভারতের জলের মধ্যে এদিক সেদিক সাঁতার কাটছে, বাণিজ্য চুক্তি করছে। ইলিশের ডিম, যা নিজেও একটা সুস্বাদু খাবার, নিশ্চয়ই বেশ গর্বিত যে তারা এমন একটা আন্তর্জাতিক আলাপচারিতার কেন্দ্রে আছে। এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় খাবার কিভাবে রাজনীতি, সংস্কৃতি আর পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকে। যেমন কিছু খাবার একটা সম্প্রদায়কে সংজ্ঞায়িত করে, তেমনি ইলিশ হয়ে উঠেছে ভারত আর বাংলাদেশের জটিল সম্পর্কের প্রতীক। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। যখন ইলিশ বাঙালির টেবিলে ফিরে আসছে, তখন মনে একটা প্রশ্ন উঠছে, আরও কি কি খাবার ভবিষ্যতে কূটনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে? এমন দিন কি আসবে যখন একটা প্লেট বিরিয়ানি শান্তির বার্তা বয়ে আনবে? ভাবনার খোরাক নিশ্চয়ই। ততক্ষণ পর্যন্ত আশা করি আপনি আমার ফাইন্যান্সিয়াল রূপকথা পডকাস্ট চ্যানেলে আনন্দের সাথে ফিরে আসবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এবং টুইটারে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না।